ডোনাল্ড ট্রাম্প তারেক জিয়াকে অভিনন্দন জানিয়েছে। আসলে আমি এটাকে অভিনন্দন বলতে চাই না, যদিও এটা আমাদের সকল মিডিয়া যে কি মিডিয়া তা তো আপনারা জানেনই। মিডিয়া হলো বিএনপির পকেটের মিডিয়া হচ্ছে বিএনপির জোরপূর্বক গোলামের মিডিয়া। এখনকার মিডিয়া হচ্ছে তারেক জিয়ার স্তুতি গাওয়ার মিডিয়া। এই মিডিয়া ডোনাল্ড ট্রাম্পের যে বার্তা, সে বার্তাকে পুরোপুরি জাতির সামনে উপস্থাপন করেনি। ঘুরিয়ে ফিরিয়ে হেডলাইন সবার তারেক জিয়াকে অভিনন্দন, প্রথম হলো ডেইলি স্টার, গ্রিটিংস, ফেলিসিটেশন, কত কি অভিনন্দন, শুভেচ্ছা। আমি এটাকে বলতে চাই, তারেক জিয়াকে যে চুক্তি করা হয়েছে, যে চুক্তি বাকি আছে, সেগুলো জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করার জন্য তাগাদা। একটা মানুষের সাথে একটা মানুষ যে পর্যায়ে হোক, প্রাথমিকভাবে কথা বলতে গেলে, আলোচনা করতে গেলে সেখানে একটা ভদ্রতার ব্যাপার আছে, সৌজন্যতার ব্যাপার আছে, সালাম দেওয়া, হাত মেলানো, শুভেচ্ছা জানানো, এগুলি পার্ট অফ দি কার্টসি। সো সেটা তো যে কোনো লোকের বেলায় হতে পারে, হবে। কিন্তু মূল দেখার বিষয় হচ্ছে আলোচনার বিষয়বস্তু কি, কেন এই বৈঠক বা কেন এই চিঠি, এটাই হচ্ছে মূল বিষয়। এই চিঠিটার মধ্যে স্পষ্ট করে এবং মূল বিষয় হচ্ছে অবিলম্বে, মানে ইমিডিয়েটলি যে চুক্তি হয়েছে সেই চুক্তি বাস্তবায়ন দেখতে চায়। দ্বিতীয় হচ্ছে যে সামরিক চুক্তি হওয়ার কথা রয়েছে তা দ্রুততার সাথে সেই সামরিক চুক্তি সম্পন্ন করতে হবে। দেখেন, চুক্তি তো একটা করে গেছে ডেভিল ইনুস। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে এমন একটা ঝামেলার মধ্যে ফেলেছে, এমন একটা বিড়ম্বনার মধ্যে ফেলেছে, এমন একটা অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেছে, যেটা আমি আগেও বলেছি কয়েকবার। এটার থেকে বেরিয়ে আসা খুব কঠিন। কে বেশি বেরিয়ে আসবে? যে বেরিয়ে আসতে চাইবে, যেই সরকারে আসুক, আজ তারিখ আছে, গতকাল ইনুস ছিল, কাল কে আসবে, যেই আসুক, এটা তো আমেরিকা, এটা তো অন্য অর্ডিনারি কোনো কান্ট্রি না, আমেরিকা। তার সাথে কথা দিলে, চুক্তিরও লাগে না, একবার কমিটমেন্ট করছি, কমিটমেন্ট ফেল করলে এটার খেসারত দিতে হবে এবং মহা খেসারত দিতে হবে। এখান থেকে বেরিয়ে আসাই যাবে না। কত কিছু আমাদেরকে কিনতে হবে। আমাদের কষ্টার্জিত এই দুর্বল অর্থনীতি, যে গত 18 মাসের অর্থনীতিকে যেভাবে ভঙ্গুর করে তুলেছে, দুর্বল অর্থনীতিকে আরো দুর্বল, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। 1 টাকার মাল 1.5 টাকায় কিনতে হবে, সোজা হিসাবে। বোয়িং না কিনে আমি যদি এয়ারবাস কিনি, সেখানে $1 বিলিয়ন আমি সেভ করতে পারি, সুযোগ নাই। সেখানে বোয়িংই কিনতে হবে। আমি গম না কিনে, সেখান থেকে না কিনে আমি রাশিয়া, ইউক্রেন বা অন্য জায়গার থেকে গম কিনলে যেই রেটে আছে, সেখান থেকে $50 থেকে $55 পার টনে, মানে পার কেজিতে প্রায় 15 টাকার মতো ডিফারেন্স। এটা কে দিবে? এটা তো আমাদের দেশের সাধারণ মানুষ, জনগণ এই টাকা পে করতে হবে, বেশি দামে কিনতে হবে। ভুট্টা, সয়াবিন, তুলা, এলএনজি, আমাদের যে গ্যাস, যে লিকুইড ন্যাচারাল গ্যাস আমদানি করতে হয় ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য, বিদ্যুতের জন্য। 1 লক্ষ কোটি টাকার এলএনজি তাদের কাছ থেকে কিনতে হবে আগামী 5 বছরের মধ্যে।
মানে প্রতি বছর 20,000 কোটি টাকা। এখানেই তো শুধু এখানে কেনার রেটই হয়ে গেল 5,000 কোটি টাকা প্রতি বছর গচ্চা দিতে হবে। টাকা কে দিবে? আমাদের দেশে ব্যবসায়ীরা দিবে, আমাদের দেশের সাধারণ মানুষ দিবে যারা গ্যাস ব্যবহার করে, দিস ওয়ে অর দ্যাট ওয়ে। সেরকম একটি চুক্তি ডেভিলকে আমি ছাদে বলি, এখন ডেভিল বলতে ইচ্ছা করে না, মানুষ রূপে একটা জানোয়ার ছিল যে দেশটারে সর্ব দিক দিয়ে চুষে শুষে নিয়েছে। আর এগুলির জন্য সবকিছুর পিছনে মদত দিয়েছে তারেক জিয়া আর জামাত। আজকে মানুষকে ধোকা দেয় ডোনাল্ড ট্রাম্প অভিনন্দন পাঠিয়েছে, মানে একেবারে বিরাট কিছু জয় করে ফেলেছে। ওটার মধ্যে তাগাদা দেওয়া হয়েছে যে যেগুলি বলা হয়েছে এগুলি তাড়াতাড়ি করো। এবং এমনও লেখা আছে ওটার মধ্যে যে আমি এই যে ব্যবসায়িক ডিলটা হয়েছে, এই ব্যবসায়িক ডিল করার মাধ্যমে, এক্সিকিউশন করার মাধ্যমে আমি লাভবান হব, আমি সেটা তাড়াতাড়ি দেখতে চাই। এই ধরনের কথা ওই চিঠির মধ্যে আছে। শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী 9 সাল থেকে 24 সালের জুলাই পর্যন্ত ছিল, 4টা নির্বাচন করেছে। 4টা নির্বাচনে আমেরিকার প্রেসিডেন্ট তাকে অভিনন্দন জানিয়েছে। এই ধরনের কোনো কথাই, এইরকম কথা তো দূরের কথা, এর ধারে কাছেও কোনো শব্দ তারা ব্যবহার করে নাই। উল্টা শেষে জয় বাংলা বলে বাইডেন তার চিঠি শেষ করতে হয়েছে। নির্বাচন নিয়ে তাদের রিজার্ভেশন ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে, শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে হয়েছে। এবং শেখ হাসিনা যাতে খুশি হয় সেই ভাষা, সেই শব্দ ব্যবহার করা হয়েছে সেই চিঠিগুলির মধ্যে। এরকম কান ধরে টানাটানির মতো এরকম অসম্মানজনক কোনো কথা, হুমকি স্বরূপ কোনো কথা সেখানে ছিল না। এখানে হলো ডিফারেন্স। যে দাসখত দিয়ে যে এসে গদিতে বসা, এটা কেন বসা? আমি প্রথমেই বলেছি আপনাদেরকে যে এটা হচ্ছে যে, আর কয়েকবার বলেছি, এটা হচ্ছে যে ওদের রিপ্রেজেন্টেটিভ এখানে বসিয়ে দেওয়া। তারা যে ডিল করেছে, তারা যা চাচ্ছে সেটাকে এখানে এইটাকে তদারকি করে সঠিকভাবে যাতে হয় সেইটার জন্য এই তারেক জিয়াকে এখানে বসিয়েছে। আর যে রজার খলিল যে পররাষ্ট্র উপদেষ্টা ছিল, নিরাপত্তা উপদেষ্টা ছিল ডেভিলের, সে হয়েছে এখন পররাষ্ট্রমন্ত্রী। কি দুঃখের কথা, কি লজ্জার কথা। যার পদত্যাগ চেয়েছে, যার সম্পর্কে গালিগালাজ করেছে, অশোভন শব্দ ব্যবহার করেছে, শেষ পর্যন্ত তাকে পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে, যেটা আমেরিকার সিস্টেমে বা ইউরোপের সিস্টেমে নেক্সট টু প্রাইম মিনিস্টার, সেই জায়গায় তাকে বসিয়েছে না, বসাতে বাধ্য হয়েছে। কেন? এই যে তারেককে বসানো হলো এখানে, সে সবগুলো ঠিক মতো করতেছে কিনা এইটাকে এটাকে ইন্সপেকশন করার জন্য পরিদর্শন করবে, সবসময় ওখানে রিপোর্ট করবে তার লোক, সেটার বিশ্বস্ত লোক, লয়াল টু আমেরিকান গভর্নমেন্ট, এই রজার খলিলকে বসানো হয়েছে। চেক, আমি এই শব্দটা কয়েকবার ব্যবহার করেছি, চেক দেওয়ার জন্য, সব ঠিক আছে কিনা চেক করার জন্য। এই হলো আমাদের এখন দুর্গতি। তাগাদাকে এখন অভিনন্দন, খুশি কত আমাকে তাগাদা দিছে ডোনাল্ড ট্রাম্প। দুধ দেওয়া গরুর লাথি যেমন খুব উপযুক্ত বা মধুর, এখানে তো দুধ দিচ্ছে না, দুধ নিচ্ছে আবার লাথিও দিচ্ছে। আমার ক্ষেতের ঘাস খাচ্ছে, আমার ক্ষেতের ফসল খাচ্ছে, আবার আমাকে লাথিও দিচ্ছে। এটা হলো সেই এক্সাম্পল। কোথায় আমরা যেয়ে বসেছি। আরেকটা মন্ত্রিসভা করে বসে আছে। আমি গতকালকে সম্ভবত বলেছি, এই রবিউল আলম যে 4টা মন্ত্রণালয় যার অধীনে, রেল, সেতু, সড়ক, নৌ পরিবহন,
একটা ছেলে কয়েকদিন আগে ওয়ান্টেড ছিল, হত্যা মামলার আসামি ছিল, 3 নম্বর আসামি ছিল। বিএনপি তাকে বহিষ্কার করেছে। একটা মাস্তান টাইপের ছেলে, তাকে কি করে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়? এখন আমি যেটা বের করলাম হিসাব করে যে কোনো অবস্থায় মিলা, এখন আমি বুঝলাম যে আসলে এগুলি তো খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং হাই বাজেট মন্ত্রণালয়, এখানে অনেক টাকায় বাজেট আসবে, ইয়েতে খরচ হবে এটাতে। তো তাকে বসানো মানে ওই আমেরিকা যেমন তারেককে বসিয়েছে তার স্বার্থ এখানে সংরক্ষণ করার জন্য, তার স্বার্থ এখানে এনশিওর করার জন্য, সিকিউর করার জন্য। সেম ওয়ে তারেক যে রবিকে বসিয়েছে এই 4টা মন্ত্রণালয়ে, গুরুত্বপূর্ণ 4টা মন্ত্রণালয়ে, ডামি, হি ইজ বেসিক্যালি ডামি। মেইন মন্ত্রী হচ্ছে, মেইন কাজটা তদারক করবে হলো তারেক জিয়া। এখানে অনেক টাকার ব্যাপার, আপনারা যত কিছুই বলেন, আমাকে যাই মনে করেন, ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান হু ক্যানট চেঞ্জ হিজ ওন নেচার, মানে স্বভাব যায় না ধুইলে, ইজ্জত যায় না মলে, বা কয়লার ময়লা সহজে যায় না। সে তারিখ দিয়ে যতই ওয়াজ নসিহত করুক, যতই ভালো মানুষই দেখাতে চাক, নাটক করতে চাক, অভিনয় করতে চাক, আসল জায়গা থেকে সে চেঞ্জ হবে না। এই মন্ত্রী পরিষদ দেখেই তো বোঝা যাচ্ছে সে আর তার মাথায় কি। সেই রবি আজকে কি বলেছে জানেন না? নিশ্চয়ই জানেন। বলছে যে এই যে পথে ঘাটে, হাটে মাঠে যে চাঁদাবাজি হয়, এটা নাকি চাঁদাবাজি না, এটা কি, এটা সমঝোতা করে যদি কেউ টাকা দেয় সেটা চাঁদাবাজির পর্যায়ে পড়ে না। দেখেন, তার মানে হচ্ছে এটা সে বন্ধ করবে না, এটাকে জায়েজ করার জন্য সে একটা ব্যাখ্যা দিল যে এটা থাকবে। চাঁদাবাজিতে ভরে গেছে এবং বারবার বলা হচ্ছে চাঁদাবাজির জন্যে, পথে ঘাটে মাঠে চাঁদাবাজির জন্যে জিনিসপত্রের দাম আকাশচুম্বী। বন্দরে যেটা বা মাঠে যেই জিনিসের দাম 10 টাকা, যেই ফসলটার দাম, যেই তরকারির দাম 10 টাকা, বা যেই পণ্যের দাম 10 টাকা, ঢাকায় এসে পৌঁছতে সেটা 70-80 টাকা হয়ে যায়, যেটা হওয়ার কথা 20 থেকে 25 টাকা। বাকিটা হলো চাঁদা। এবং আপনারা শুনেছেন এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট, হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ, সে বলেছে আগে দিতাম 1 লাখ। কে বলেছে? সেই তো বলেছে 1 লাখ টাকা আগে লাগতো, 1 লাখ টাকা না, সরি, আজম যে চৌধুরী, প্রাইম ব্যাংকের মালিক, তারপর ইস্ট কোস্টের মালিক, খুব ধনী মানুষ। আজম যে চৌধুরী বলেছে যে আগে লাগতো 1 লাখ টাকা, এখন লাগে 10 লাখ টাকা। কে নেয় টাকাটা? যারা মাঠ দখল করে আছে, যারা রাস্তাঘাট দখল করে আছে, যারা চাঁদাবাজি দখলদারি একচ্ছত্ব, তাদের আধিপত্য, তারা কারা? তারা সব বিএনপির লোক, A to Z সব বিএনপির লোক। সেই মন্ত্রী, সকল অবৈধ মন্ত্রী, আজকে সেটাকে ঘোষণা দিয়ে দিল এটা জায়েজ। এতে লজ্জাও করে না, লাজ শরমের কোন বালাই নাই এদের। কারণ এরা জানে, এরা তো এখন এই যে আমি আমার ফেসবুকে আজকে বলেছি যে কয়েকজন লোক আছে এই মন্ত্রিসভায় যাদের কাছ থেকে জাতি সামান্য হলেও কিছু আশা করতে পারে, বাট অধিকাংশ সদস্য এই মন্ত্রিসভার যাদেরকে নিয়ে জাতি আতঙ্কিত। এগুলো আমাদের কপাল এখন। তো যেই মানুষটা এই মন্ত্রিসভা সাজিয়েছে তার তো মাথায় একটা প্ল্যান আছে। সে তো বলছে আই হ্যাভ এ প্ল্যান, দিজ আর দি ক্লেমস অফ দেয়ার হিজ মাস্টার প্ল্যান। যে একটা মন্ত্রিসভা, আমি বলেছি কালকে ইনকলাবের কথা, আমার ধারণা হচ্ছে তারেক জিয়া হয়তো ভাবতেছে যে যেই কাজে নটোরিয়াস, তাকে সেই কাজটা দেখভাল করার দায়িত্ব দিলে তাহলে অন্যরা এটার মধ্যে বেশি কি সুবিধা করতে পারবে না। কারণ হি নোজ what is going on in this matter, how to deal it, how to contain others.
কারণ সে হলো এটার মাস্টার মাইন্ড, সে হলো উস্তাদ এটার। সেটা চাঁদাবাজি হোক, সন্ত্রাসী হোক, যত অপকর্ম আছে, যে যেটার উপরে ভালো তাকে সেটার উপরে বসায় দিয়েছে। যাই হোক, একসময় মানুষের ফ্যাসিনেশন ছিল, কিছু লোকের, এই দেশের সুশীলদের, অনেক সাধারণ মানুষের, আমাদের অনেক যুব সমাজ, শিক্ষিত যুব সমাজদের ডক্টর ইউনূসকে নিয়ে, যে ইউনূস ফেরেশতার মতো মানুষ, বিশাল ব্যক্তিত্ব, সারা পৃথিবী তার পায়ের কাছে কুনেশ করে, শত শত লোমের লড়িয়ে তার জন্য কথা বলে, কি আমেরিকার প্রেসিডেন্ট, কি ফ্রান্সের প্রেসিডেন্ট, কি ব্রিটিশ প্রধানমন্ত্রী, রাজা, সবকিছু তার কাছে এসে হুজুর হুজুর করে। এই মানুষটাকে যদি বাংলাদেশ পরিচালনা করার সুযোগ হতো, এই ধরনের লেখালেখি তো হয়েছে এই দেশে, সুশীলরা বলেছে, সেমিনার, সিম্পোজিয়ামে তারা বক্তব্য দিয়েছে। একে কাজে লাগাতে হবে। একটা চোর, একটা বাটপার, একটা দুর্নীতিবাজ, একটা দেশদ্রোহী, একটা লোভী, সেই মানুষটাকে তারা মহামানব বানাতে চেয়েছিল। বাংলাদেশ, নতুন বাংলাদেশের জাতির পিতা বানাতে চেয়েছিল। তাকে ব্যবহার করে বাংলাদেশকে ইউরোপের দেশ বানাতে চেয়েছিল। সে নিজেও বলেছে, ডেভিল নিজেও বলেছে, 5 বছরের মধ্যে এই দেশকে ইউরোপের দেশের মতো করে ফেলবে। আর সেই দেশটাকে এখন পাকিস্তানের থেকে অদম করে ফেলেছে মাত্র 18 মাসে। সেই ডেভিল বলেছিল যে আমরা বিদেশিদের কাছে যাব না, বিদেশিরা আমাদের কাছে আসবো। এই নির্লজ্জ বিশ্ববিখ্যাত স্মাগলার, অস্ত্র চোরাকারবারি মুসা বিন শমসের, আপনারা সবাই তার নাম জানেন, তার ছেলে, যে একসময় এই ববি হাজ্জাজ, এই ছেলেটা একসময় ছিল এরশাদ সাহেবের উপদেষ্টা, নিয়ে রাখছে, টাকা পয়সা দিত, মাসে মাসে একটা পোস্ট দিয়ে রাখছে। টাকা থাকলে তো অনেক কিছু করে রাখছে, সে তো প্রমাণ এখন যে টাকা থাকলে বিএনপির নমিনেশন নেওয়া যায়, টাকা থাকলে বিএনপির মন্ত্র পরিষদে ঢুকা যায়। হি ইজ ওয়ান অফ দি এক্সাম্পলস অফ দিস ক্যারেক্টার। সেই ছেলে বলে, এহসানুল হক মিলন অত্যন্ত সফল একজন ব্যক্তি, আমি তার প্রতি আশা করি যে যেই কদিনই ক্ষমতায় থাকুক এই শিক্ষা মন্ত্রণালয় নিয়ে সে ভালো কিছু করতে পারবে। যদিও ববি হাজ্জাজের এখানে কোনো ভূমিকাই থাকবে না। মিলনের ব্যক্তিত্বের কাছে, তার যোগ্যতার কাছে ও জিরো, ও কথাই বলতে পারবে না। আজকেই দেখলাম টেলিভিশনের পাশে বসে আছে, মলিন মুখ, চোখ টিপি টিপি করে, মানে ঘুম ঘুম ভাব। ও এখানে কিছু করে, কিন্তু এর মধ্যে আবার সে একটা কথা বলে ফেলেছে গতকালকে, আমাদের ছেলেরা, আমাদের তরুণরা বিদেশে পড়তে যাবে না, বিদেশিরা এমন শিক্ষা ব্যবস্থা করবে, এমন কায়দা কানুন করবে, ওই যে তারেক জিয়ার আই হ্যাভ এ প্ল্যান, সেখান থেকে প্ল্যান নেয়া, এমন ব্যবস্থা করবে যে বিদেশিরা বাংলাদেশে আসবে পড়তে, বাংলাদেশের তরুণ তরুণীরা, শিক্ষার্থীরা বিদেশে যাবে না। দেখেন, ওই কথার মতো বিদেশিরা আসবে, এদের মাথার মধ্যে এগুলি ঘুরে। কি বলবো এদেরকে নিয়ে? তারা প্রতিদিন এখন যা শুরু করছে, আরো কত কিছু বলতে চেয়েছিলাম, সম্ভব হচ্ছে না, কালকে বলবো, পরশু বলবো, বলতেই হবে। কেউ কেউ আমার চ্যানেলে এখানে মন্তব্য করে, এই তারেক জিয়া বা এদের সাথে, এদের নিয়ে, এরা তো হলো বট বাহিনী, যে এদের নিয়ে কথা বলা দরকার নেই। আমাদের কর্ম পরিকল্পনা কি সেগুলো নিয়ে কথা বলে, আমাদের কর্ম পরিকল্পনা আমি ওপেন এয়ার বলবো। এই এসে বসে আছে আর এগুলো নিয়ে আমার এখানে এসে বসে মন্তব্য করে যে তারেক জিয়ার নিয়ে মন্তব্য আলোচনার কি। তো তারেক জিয়া হলেন আমাদের সামনে, আগে ছিল ইউনূস, সে সরে গেছে, এখন তারেক জিয়া আমার সামনে। সে দেশ পরিচালনার করার দায়িত্ব নিয়েছে, যেভাবেই নিয়োগ, তার কলমের খোঁচায় তো কাজ হচ্ছে, হবে তো যতদিন পর্যন্ত চেয়ারে থাকে। তো আমাকে তো তাকে নিয়েই কথা বলতে হবে, আমি তো তাকে নিয়েই কথা বলবো, তার কথা, তাকে নিয়ে আলোচনা করেই তো আমি আমার পথ সুগম করব। এই যেই কারণে বলছিলাম যে ইউনূসকে ব্যবহার করার কথা বলেছে, তার তো ব্যবহার করা শেষ। সে এখন তারেকের হাতে পায়ে ধরবে বা আমেরিকানদের হাতে পায়ে ধরবে, তোমাদের কাজ আমি করে দিয়েছি, আমার কাজ তোমরা করে দাও, আমার সম্পদগুলি যেন সিকিউর থাকে। তারেককে সেভাবে বলে দাও, হয়তো সেভাবে অলরেডি বলে দিয়েছে, বা ডিল, পার্ট অফ দি ডিল, তাকে সেভাবে সিকিউর করবে। কিন্তু এদেশের মানুষের দাবি থাকবে, ইচ্ছা এবং আকাঙ্ক্ষা, একটা থোড়ো
ইনভেস্টিগেশন হতে হবে অন ইনুস, ডেভিল অ্যান্ড হিজ গ্যাং। তারা কি কি উপকার করেছে আমাদের এবং কি কি ক্ষতি করেছে আমাদের। উই মাস্ট হ্যাভ এ ক্লিয়ার পিকচার of 18 months of ইনুস ডিজাস্টার। সো এখন আমাদের সামনে এসছে তারেক জিয়া। অনেক মানুষের এই সময়ের অনেকে বড় বড় কথা বলতে চায়, কেউ কেউ বলার, যারা বলে তারা তো মস্তিষ্ক বিকৃত, তারা লাভের জন্য, যারা এতদিন পর্যন্ত এই গত কয়েক বছর পর্যন্ত টেলিভিশনে টক শোতে প্রথম আলো, ডেলি স্টার, অমুক জায়গায় সেমুক জায়গায় লেখালেখি করেছে, তাদের কেউ কেউ তো অলরেডি মন্ত্রী পরিষদ বা এই উপদেষ্টা পরিষদ বা আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। তারা তো এগুলির জন্য এগুলি বলা বলি করেছে। তাদের পারিশ্রমিক তো তারা পেয়ে যাবে, দিস ওয়ে আর দ্যাট ওয়ে। কিন্তু বাংলাদেশের মানুষ আবার তৃতীয়বার আমি বলবো, একটা হলো 2001 থেকে 2006 তারিখ জিয়াকে দেখেছে, আরেকটা হলো 5ই আগস্ট থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত, যখন তিনি ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় না থেকেও তিনি ঘি খেয়েছেন, ক্রিম খেয়েছেন। এটা হলো সেকেন্ড পার্ট। আর থার্ড পার্ট হলো এখন দায়িত্বে আবার বসে তারপরে দেশটাকে কিভাবে আবার ধ্বংস করে। করতেই হবে, কারণ সে তো আর নিজের মধ্যে তার কিছু নেই, তার নিজের কিছু করণীয় নয়। রিমোট কন্ট্রোল ওয়াশিংটনে, রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল দিল্লিতে। দেখেন, আরবার কিছু খেসারত দিতে হবে, তারপর মানুষ স্থিত হবে যে না, সবাইকে দেখেছি, আর দেখতে চাই না, মাপ চাই। আমাদের আগের জন্যই দরকার, যেটা বলছি গত 18 মাস পর্যন্ত মানুষ কেঁদে কেঁদে চোখের পানি ফেলে বলছে, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই, আমরা আগেই ভালো ছিলাম। এটা ঘরে বসে বলছে, ভয়ে ভয়ে বলছে, চাপা কান্না সুরে বলেছে। সামনে দিন আসতেছে, কয়েক মাসের মধ্যে এদেশের মানুষ রাস্তায় নামবে, আমরা আগেই ভালো ছিলাম, আমাদেরকে শেখ হাসিনাকে ফেরত দাও। ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ধন্যবাদ।